Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better. प्यार मेरा भूल कोई हमसे ना हो जाए। শুরুতেই ডুয়ানকে দেখানো হয় বেচারা সাংজিকে এতটাই মিস করছিল যে সে তার সঙ্গে দেখা করার জন্য অফিসে কয়েকদিনের ছুটি নিয়ে নেয়। আর এই কথাটি সে ফোন করে সাংজি আর ইয়ানকেও বলে দেয়। এইদিকে সাংজি ইয়ানের রুমে এসে তার অনেক সেবা যত্ন করছিল। ইয়ানও বুঝতে পারে যে সাংজি কোনো ধান্দাতে এখানে এসেছে, তাই সে জিজ্ঞাসা করে যে কি লাগবে। সাংজি বলে, আজকে কি তুমি তোমার বন্ধুদের সঙ্গে বাইরে ডিনার করতে যাবে? এতে ইয়ান বলে, হ্যাঁ কেন? সাংজি বলে, ডুয়ানও কি আসবে? ইয়ান তখন বলে, ও আচ্ছা, এবার বুঝতে পারলাম, তার মানে তুইও আমাদের সঙ্গেই যাবি তাই না? এটা শুনে সাংজি খুশি হয়ে যায় যে তার ভাইয়া এক কথায় রাজি হয়ে গেল। ইয়ান তখন তার মাকে আওয়াজ দেয়। এটা শুনে সাংজি তখন ইয়ানকে মারে, কারণ সাংজি ভেবেছে হয়তো সে তাদের মাকে বলে দেবে যে সাংজি আজ ডুয়ানের সঙ্গে দেখা করতে যাবে। কিন্তু ইয়ান বলে, আমি মাকে বলতাম সে যেন আজকে আমাদের জন্য কোনো খাবার তৈরি না করে। এটা শুনে সাংজি তখন আবারও তার ভাইয়ার অনেক খাতির যত্ন করে। এরপর সাংজি অনেক তৈরি হয়ে ইয়ানের সঙ্গে চলে যায়। যাওয়ার সময় ইয়ান বলে, তুই যখন হাই স্কুলে পড়তিস তখন তুই ডুয়ানকে দেখার জন্যই আমার সঙ্গে যেতিস তাই না? এতে সাংজি তখন হ্যাঁ বলে। যাই হোক, এরপর তারা ডুয়ানকেও পিক করে নেয়। দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয়। তারা দুজনে তখন পেছনের সিটে বসে। ডুয়ান যখন সাংজির সিট বেল্ট লাগিয়ে দিচ্ছিল তখন ইয়ান ভাবে যে এরা হয়তো রোম্যান্স করছে, তাই সে বলে, তোদের কি লজ্জা করছে না? আমি এখানে আছি আর তোরা এখানে শুরু হয়ে গেলি। সাংজি তখন বলে, তো কি হলো, তুমি সামনে তাকিয়ে গাড়ি চালাও। ইয়ান তখন বলে, আমি কি তোদের পার্সোনাল ড্রাইভার? সাংজি বলে, না, কিন্তু আজকের দিন হয়ে যাও। এরপর এরা যখন রেস্টুরেন্টে আসে তখন ডুয়ান আর সাংজিকে হাত ধরে থাকতে দেখে এ তো অনেক অবাক হয়ে যায় যে এরা দুজনে কবে থেকে ডেটিং স্টার্ট করলো। ডুয়ান তখন সবার সঙ্গে সাংজির পরিচয় করিয়ে দেয়, এই বলে যে সাংজি তার গার্লফ্রেন্ড। এরপর সেখানে সাংজি অনেক ড্রিঙ্ক করে ফেলে। ইয়ান তাকে বারণ করে, কিন্তু মাতাল হওয়ার কারণে সাংজি উল্টো ইয়ানকেই বকা দেয়। আর এখানে ডুয়ান একটুও ড্রিঙ্ক করে না, কারণ অ্যালকোহলে তার অ্যালার্জি আছে। যাই হোক, ডিনার শেষে এরা যখন বাড়ি যাচ্ছিল তখন সাংজি বলে যে ডুয়ানকে ছেড়ে তার বাড়ি যেতে ইচ্ছে করছে না। ডুয়ানও তখন বলে যে আমিও তোমাকে ছেড়ে এখান থেকে যেতে চাই না। সাংজি তখন ডুয়ানকে জিজ্ঞাসা করে তার কি সত্যি অ্যালকোহলে অ্যালার্জি আছে। এতে ডুয়ান তখন সাংজিকে কিস করে বলে, আগে ছিল কিন্তু মনে হয় এখন নেই। এই বলে ডুয়ান তখন সাংজিকে আরও কিস করে। এরপর সাংজি ডুয়ানকে বাই বলে সেখান থেকে চলে যায়। সাংজি যখন বাড়িতে ঢোকে তখন তার মাও বাড়িতে ঢোকে। তার মা তখন সাংজিকে জিজ্ঞাসা করে সে কি ডুয়ানের সঙ্গে এখন ডেট করছে। এটা শুনে সাংজি অবাক হয়। সে বলে, হ্যাঁ, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে কিভাবে বলবো। তার মা তখন জিজ্ঞাসা করে গরমের ছুটিতে সে কি ডুয়ানের জন্যই বাড়িতে আসেনি। এতে সাংজি বলে ইন্টার্নশিপের জন্য আর ডুয়ানের জন্যও। তার মা তখন জিজ্ঞাসা করে, তুই কি ডুয়ানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস, মানে ওর বাবা কি করেছিল তাকে জানিস? এতে সাংজি বলে, হ্যাঁ জানি, কিন্তু ওই সব কিছু পাস্ট ছিল। এখন ডুয়ান আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। তার মা তখন বলে, ডুয়ান তোর থেকে 5 বছরের বড়, তাই যা করবি একটু ভেবেচিন্তে করিস। এই বলে তার মা সেখান থেকে চলে যায়। পরের দিনের সিন দেখানো হয়। সাংজি যখন ডুয়ানের জন্য অপেক্ষা করছিল তখন তার বারবার তার মায়ের কথা মনে পড়ছিল। তখন সেখানে ডুয়ান আসে। ডুয়ান তখন বলে, আমি ভাবছি তোমার মা আর বাবার সঙ্গে দেখা করব। এতে সাংজি বলে, হ্যাঁ, এটা করা ভালো হবে। সাংজি তখন বলে, তুমি কি আমার সঙ্গে খুশি আছো? এতে ডুয়ান বলে, এটা কোনো কথা, আমি তোমাকে পেয়ে অনেক খুশি। এরপর সাংজি বলে, তোমার বয়স এখন 26, কিন্তু যদি আমার বয়স 29 হতো তাহলে ভালো হতো। ডুয়ান বলে, কেন? সাংজি বলে, আমি তোমার থেকে বড় হতাম আর ইয়ান কখনোই তোমাকে মারতে পারতো না। ডুয়ান তখন বলে, না, আমি ছোট মেয়েদেরই বেশি পছন্দ করি। সাংজি বলে, যখন আমি বুড়ো হয়ে যাব তখন? এতে ডুয়ান বলে, কিন্তু তখনও তো তুমি আমার থেকে ছোটই থাকবে। এটা শুনে সাংজি তখন হেসে ফেলে। পরের সিনে ডুয়ান সাংজির বাড়িতে আসে। তখন সাংজি বাড়িতে ছিল না, সে তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিল।
সাংজির বাবা তখন বলে, আমি জানি তুমি অনেক ভালো ছেলে, সে ছোটবেলা থেকেই তুমি ওকে প্রোটেক্ট করে আসছো, কিন্তু তোমাদের মধ্যে তো বয়সের অনেক পার্থক্য আছে, আর তোমার বাবার কেসটা তো এখনো শেষই হয়নি। ডুয়ান তখন বলে, হ্যাঁ মানছি, আমি সাংজির থেকে 5 বছরের বড়, কিন্তু আমি ওকে কখনোই কষ্ট দেব না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি আর সারা জীবন ওকে প্রোটেক্ট করে যাব। আর কথা হলো আমার বাবার, তার সব কিছুই এখন সমাধান হয়ে গিয়েছে, সাংজির কোনো অসুবিধা হবে না। এরপর ডুয়ান এখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর সাংজি বাড়ি ফিরে আসে। তার বাবা আর মা তখন সাংজিকে বলে দেয় যে ডুয়ান বাড়িতে এসেছিল। তারা তখন এটাও বলে, সাংজি যদি ডুয়ানের সঙ্গে ব্রেকআপ করতে চায় তাহলে সে যেন এই বিষয়ে তার বাবা আর মায়ের সঙ্গে কথা বলে, কারণ তারা সাহায্য করবে ডুয়ানের সঙ্গে তার ব্রেকআপ করে দিতে। এটা শুনে সাংজি অনেক কষ্ট পায়। সে বলে, আমি কখনোই ডুয়ানের সঙ্গে ব্রেকআপ করব না। এই বলে সাংজি তখন সেখান থেকে চলে যায়। সাংজি তখন ডুয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে তার বাবা তাকে কি বলেছিল। এতে ডুয়ান বলে, তেমন কিছু বলেনি। সাংজি বলে, সে কি তার বাবার কথায় কষ্ট পেয়েছে? ডুয়ান তখন বলে, মোটেও না, আমি একটুও কষ্ট পাইনি। সাংজি তখন বলে, তুমি অনেক ভালো, আর মনে রেখো আমি সারাক্ষণ তোমার সঙ্গেই থাকবো। ডুয়ান তখন সাংজিকে বলে যে সে কালকেই সকালে ফিরে যাবে, কারণ তার সেখানে অনেক কাজ আছে। সাংজি তখন বলে যে আমি তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে যাব। ডুয়ান বলে, আমি বাচ্চা না, একাই যেতে পারবো, তাই তুমি এখন ঘুমাও। এই বলে ডুয়ান তখন ফোন কেটে দেয়। পরের দিনের সিন দেখানো হয়, সাংজি তার জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হয়। তখন তার বাবা আর মা জিজ্ঞাসা করে সে কেন এত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাচ্ছে। এর উত্তরে সাংজি বলে, কারণ ডুয়ানের সঙ্গে তার অনেক কথা আছে। তার বাবা আর মা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাংজি তাদেরকে থামিয়ে বলে, আমি জানি তোমরা ডুয়ানকে বিশ্বাস করো না, কিন্তু প্লিজ একটিবার আমার উপর বিশ্বাস করো। তার কথাবার্তা শুনে সাংজির বাবা বলে, চল আমি তোকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। এরপর সাংজি ডুয়ানের হোম টাউনে পৌঁছে ডুয়ানকে ফোন করে এয়ারপোর্টে আসতে বলে। সাংজির তখন সেই দিনের কথা মনে পড়ে, যেই দিন সে ডুয়ানকে দেখার জন্য প্রথমবার এখানে এসেছিল, আর সে ডুয়ানের জন্য কতটাই না কান্না করেছিল। এখন সাংজির কান্না করতে ইচ্ছে তো করছে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। এরপর সেখানে ডুয়ান এসে তাকে জিজ্ঞাসা করে সে হঠাৎ করে কেন এখানে এলো। সাংজি তখন বলে, তোমার কি মনে আছে আমি একবার আমার অনলাইন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম? ডুয়ান বলে, হ্যাঁ মনে আছে। সাংজি বলে, আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, আসলে আমি তোমাকে দেখার জন্যই এখানে এসেছিলাম, কারণ আমি যখন প্রথমবার তোমাকে দেখি তখন থেকে তোমাকে নিয়ে ফিলিং রাখতে শুরু করেছিলাম, আর যখন জানতে পারি যে তোমার গার্লফ্রেন্ড আছে তখনই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম এবং অনেক কান্নাও করেছিলাম। আর আমি আমার যে সিক্রেট ক্রাশের কথা বলতাম সেও আর অন্য কেউ না, তুমি। কথাগুলো শুনে ডুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সাংজি তখন কিছু চিরকুট ডুয়ানকে দেয়, যেগুলোতে তার সিক্রেট লেখা ছিল। এর মধ্যে একটিতে লেখা আছে, মনে হয় আমি ডুয়ানের ওপর ক্রাশ খেয়েছি, আর হয়তো আমি ওকে অনেক ভালোবাসি। আর একটিতে লেখা ছিল, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব এবং সেই টাকা দিয়ে ডুয়ানের সমস্ত ঋণ শোধ করব। সাংজির এই সমস্ত কথাবার্তা শুনে আর এগুলো দেখে ডুয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সাংজি তখন বলে, তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? এতে ডুয়ান তার চোখের পানি মুছে সাংজিকে বলে, এগুলোকে আমি যত্ন করে রাখবো, আর মনে হয় আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। নিজের অজান্তে জানি না আমি কতবার তোমাকে কান্না করতে বাধ্য করেছি। ডুয়ান তখন সাংজিকে জড়িয়ে ধরে বলে, তুমি কি এই কথা বলার জন্য এত দূরে এলে? সাংজি বলে, আমি মনে করেছিলাম যে তুমি হয়তো আমার বাবার কথা শুনে আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে। এতে ডুয়ান বলে যে তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? তোমার বাবা আর মা যদি আমাদের সম্পর্কটা মেনে না নিত তাহলে আমি তোমাকে ভাগিয়ে নিয়ে যেতাম এবং পরে বিয়ে করে নিতাম, কিন্তু এখনও আমাদের কাছে 2 বছরের সময় আছে। তুমি এখন ভালোভাবে পড়াশোনা করো এবং গ্র্যাজুয়েটের প্রিপারেশন নাও, আর আমি তোমার হোম টাউনে গিয়ে একটি কোম্পানি খুলব। প্রত্যেকটি দিন কিংবা প্রত্যেকটি মুহূর্তে আমি তোমার বাবা আর মাকে পটানোর চেষ্টা করব, আর তাদেরকে প্রমাণ দিয়েই ছাড়বো যে আমি সাংজির জন্য একদমই বেস্ট। দেখবে একদিন না একদিন ওরা ঠিকই রাজি হয়ে যাবে। এটা শুনে সাংজির মুড একটু হলেও ঠিক হয়ে যায়। এরপর এরা যখন বাড়ি ফিরে আসে তখন ডুয়ান অনেক স্যাড ছিল।
এবং তার বারবার সাংজি যতবারই তার জন্য কান্না করেছিল সেই সমস্ত মুহূর্তগুলো মনে পড়ে যে সাংজি তার ভালোবাসার জন্য কত কান্না করেছে, কিন্তু ডুয়ান আগে এটা কখনোই বুঝতে পারেনি। এরপর সেখানে সাংজি আসলে ডুয়ান বলে, আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি তাই না? এতে সাংজি বলে, একদমই না, সে ছোটবেলাতেও তুমি আমার সঙ্গে অনেক ভালো আচরণ করেছো আর এখনও করছো। ডুয়ান তখন বলে, আই লাভ ইউ আর সরি, এখন থেকে আমি কখনোই তোমাকে আমার জন্য কান্না করতে দেব না, আর তুমি যে আমাকে বেছে নিয়েছো এটা কখনোই ভুল প্রমাণ হতে দেব না। এটা শুনে সাংজি তখন ডুয়ানকে কিস করে দেয়। এরপর স্টার্ট হয় এদের রোম্যান্স। তো এরা রোম্যান্স করুক, আমরা আর বিরক্ত না করে বরং পরের সিনে যাই। তো সাংজি তার হোস্টেলে ফিরে এসেছে এবং সে তার বান্ধবীদের সঙ্গে আবারও সে প্রজেক্ট নিয়ে কাজ করছে। এইদিকে ডুয়ান তার অফিসে এসে রিজাইন করে দেওয়ার কথা বলে, কারণ সে সাংজির সিটিতে গিয়ে একটি নতুন বিজনেস স্টার্ট করবে। কোম্পানির বস আর ডুয়ানের কলিগ ডুয়ানকে এখান থেকে যেতে বারণ করে, কারণ ডুয়ান অনেক পরিশ্রমিক একটি ছেলে, তার জন্যই তাদের কোম্পানির এত ফায়দা হচ্ছে। কিন্তু ডুয়ান যখন বলে যে তার গার্লফ্রেন্ডের বাবা আর মা তাদের সম্পর্কটা মানছে না, তাই ডুয়ান সাংজির হোমটাউনে গিয়ে তার বাবা আর মাকে ইমপ্রেস করবে। এটা শুনে এরা তখন রাজি হয়ে যায় এবং বলে, ডুয়ানের যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে যেন আমাদেরকে বলে, আমরা সব সময় তোমার সঙ্গে থাকব। এটা শুনে ডুয়ান খুশি হয়ে যায়। এরপর ডুয়ান যখন অফিস থেকে বার হচ্ছিল তখন হাসপাতাল থেকে তাকে ফোন করা হয়। ডক্টর বলে যে তার বাবার অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ। ডুয়ান তখন তার বাবাকে বলে, সেই দিনকে যদি তুমি স্যারেন্ডার করে দিতে তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, আমরা তিনজনে মিলে অনেক সুখে থাকতাম। তোমার ট্রিটমেন্টের জন্য মা অনেক পরিশ্রম করেছিল, এমনকি সে ভুলেই গিয়েছিল যে তার ক্যান্সার হয়েছে। জমানো টাকা দিয়ে মা তোমার ওষুধ এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করত, কিন্তু সে একটিবারও নিজের ট্রিটমেন্টের কথা ভাবেনি, যার কারণে মা মারা গেল। কিন্তু তুমি এখনো পর্যন্ত সুস্থ হলে না। আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি, ড্রিঙ্ক করার জন্য তোমার আজ এই অবস্থা, তাই আমি এখনো পর্যন্ত একটিবারও ড্রিঙ্ক করিনি। ডুয়ান তখন আরও বলে, যদি সে ওই দুনিয়ায় গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে পারে তাহলে সে যেন তার মাকে সরি বলে, কারণ তার মা তার বাবার জন্য অনেক কিছু করেছে। এরপর তার বাবা সেখানেই মারা যায়। বেচারা ডুয়ান তখন অনেকক্ষণ ধরে সেখানে বসে বসে কান্না করে। এরপর ডুয়ান যখন হাসপাতাল থেকে বার হয় তখন সেখানে সাংজি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সাংজিকে দেখে ডুয়ান তখন অনেক কষ্টে তার মনের দুঃখ চাপা রাখে, কিন্তু সাংজি ডুয়ানের মনের অবস্থা বুঝতে পেরে যায়, তাই সে তখন ডুয়ানকে জড়িয়ে ধরে। আর ডুয়ান এখন নিজেকে সামলাতে না পেরে কান্না করে ফেলে। ডুয়ানকে কান্না করতে দেখে সাংজিও তখন কান্না করে ফেলে। এরপর ডুয়ান সাংজিকে নিয়ে তার মায়ের কবরস্থানে আসে। সেখানে ডুয়ান তার মাকে জানিয়ে দেয় যে তার বাবাও এখন মারা গিয়েছে। ডুয়ান তখনও স্যাড ছিল, তাই সাংজি এবার তার মাকে বলে যে ডুয়ান অনেক ভালো একটি ছেলে, সে সবার সঙ্গে ভালো আচরণ করে আর আমার সঙ্গে তো একটু বেশিই করে। ওর পাশে কেউ থাকুক বা না থাকুক আমি কিন্তু সারাক্ষণ ওর পাশেই থাকবো, আমি ওকে প্রোটেক্ট করব আর ডুয়ানকে কারো কাছ থেকে বুলি হতে দেব না। ডুয়ান তখন আবারও ইমোশনাল হয়ে কান্না করে ফেলে। এতে সাংজি ডুয়ানকে জড়িয়ে ধরে। এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়, দুজনে সাইকেলে করে কোথাও যাচ্ছিল। সাংজি তখন অনেক হ্যাপি ছিল আর তাকে হ্যাপি দেখে ডুয়ান ভাবে, কয়েক বছর আগে সাংজি কত ছোট ছিল, সে সাংজিকে নিয়ে সাইকেলে করে ঘুরে বেড়াতো, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। এরপর দুজনে বীজের সাইডে আসে। সাংজি তখন ডুয়ানকে বলে সে যেন এই শহর থেকে না যায়, আর সে যদি তার নিজস্ব কোম্পানি খুলতে চায় তাহলে যেন এখান থেকেই খোলে। এতে ডুয়ান বলে, গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর তো তুমি ওইখানে চলে যাবে, তাহলে আমি এখানে একাই থেকে কি করব? এখন মাত্র 2 বছর সময় আছে তোমার গ্র্যাজুয়েট হওয়ার, তাই এই কয়েকদিনে আমি আমার নিজস্ব একটি কোম্পানি তৈরি করব, যাতে ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা না হয়। সাংজি জিজ্ঞাসা করে যে সে কবে যাবে। এতে ডুয়ান বলে 1 মাস পরে। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়। ডুয়ান বলে, চিন্তা করো না, আমি প্রায় তোমার সঙ্গে দেখা করতে আসব। এবার 1 মাস পরের সিন দেখানো হয়, ডুয়ান কালকেই চলে যাবে, তাই যাওয়ার আগে সে তার সমস্ত জিনিসপত্র প্যাক করে। সাংজির সঙ্গে তোলা সেই গ্র্যাজুয়েশনের দিনের ছবিটাও ডুয়ান তার সঙ্গে নিয়ে যাবে। যাওয়ার আগে দুজনের মধ্যে একটু আধটু রোম্যান্স হয়। এবার কালকের সিন দেখানো হয়, সাংজি ডুয়ানকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে গিয়েছে।
কিন্তু সে অনেক স্যাড ছিল। যাওয়ার আগে ডুয়ান সাংজিকে জড়িয়ে ধরে এবং বলে যখন বাড়ি পৌঁছে যাবে তখন আমাকে এসএমএস করো। এই বলে ডুয়ান সেখান থেকে যাচ্ছিল, কিন্তু সাংজি আবারও তার কাছে চলে আসে। সে বলে আমি আর একটু সময় তোমার সঙ্গে থাকতে চাই। এতে ডুয়ানও তাকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের ভেতরে যায়। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় ডুয়ান সাংজিকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর ডুয়ান যাওয়া মাত্রই সাংজি তখন কান্না করতে শুরু করে। এরপর সাংজি হোস্টেলে ফিরে এসে আবারও তার বান্ধবীর সঙ্গে মিলে প্রজেক্টটি তৈরি করে। এইদিকে ডুয়ান সাংজির হোমটাউনে এসে তার একটি অফিস কেনে এবং বেশ কয়েকজন এমপ্লয়কে হায়ার করে নতুন গেম তৈরি করার জন্য লেগে পড়ে। সাংজি আর তার বান্ধবীরা আজকে প্রজেক্ট সাবমিট করে দেয় আর এই কম্পিটিশনে তারা ফার্স্ট হয়। অপরদিকে ডুয়ান যখন ইয়ানের সঙ্গে ডিনার করছিল তখন ইয়ান ডুয়ানকে কাল তাদের বাড়ি আসতে বলে। এতে ডুয়ানও রাজি হয়ে যায়। পরের দিন ডুয়ান অনেক কনফিডেন্স নিয়ে তার বাবা আর মায়ের সঙ্গে দেখা করে। ডুয়ান তখন সাংজির বাবা আর মাকে সব কিছু ক্লিয়ার করে বলে দেয় যে আমি আমার বাবার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি, এর জন্য কখনোই সাংজির কোনো অসুবিধা হবে না। সাংজি আর আমার ভবিষ্যতের জন্য আমি নিজস্ব একটি কোম্পানি খুলে এখানেই সেটেল হয়ে যাব। আর সাংজিকে আমি কখনোই দুঃখ পেতে দেব না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। সাংজির বাবা আর মা বুঝে গিয়েছে যে তারা দুজনে আসলেই একে অপরকে অনেক ভালোবাসে আর সাংজিকে কখনোই ডুয়ান কষ্ট পেতে দেবে না। তাই ফাইনালি তারা ডুয়ান আর সাংজির সম্পর্কটা মেনে নেয়। এটা শুনে ডুয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রাতের বেলায় ডুয়ান আর ইয়ান যখন নোংরা ফেলতে যাচ্ছিল তখন ইয়ান তাকে বলে কাজের চক্করে অসুস্থ হয়ে পড়িস না আর বেশি রাত জেগে কাজ করবি না, নইলে কিন্তু সাংজি আমাকে মেরে ফেলবে। দুজনে তখন ছোট্ট সাংজির কথা মনে করে করে অনেক হাসছিল। যাই হোক, এরপর ডুয়ান তার অফিসে চলে আসে। এখানে সে তার একটি লিভিং রুমও তৈরি করেছে। এরপর ডুয়ান সাংজিকে ভিডিও কল করে। ডুয়ান তখন অনেক হ্যাপি ছিল, তাই সাংজি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ডুয়ান বলে ফেলে যে তোমার বাবা আর মা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আর এটা শুনে সাংজিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সাংজি ডুয়ানকে জিজ্ঞাসা করে এই মাসের শেষের দিনে কি তুমি ফ্রি থাকবে? ডুয়ান বলে কেন? সাংজি বলে আমি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম না, আমি সেটিতে ফার্স্ট হয়েছি আর সেই দিনকে আমাকে প্রাইজ দেওয়া হবে। এতে ডুয়ান বলে না, সেই দিনকে আমার অনেক কাজ আছে, তাই আমি আসতে পারবো না। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়। এবার সেই দিনের সিন দেখানো হয়। ডুয়ান সাংজিকে এসএমএস করে জিজ্ঞাসা করে সে কি প্রাইজ পেয়েছে। এতে সাংজি বলে না, এখনো পাইনি। তখন সাংজির পেছনে বসে থাকা কয়েকটি মেয়ে একটি ছেলেকে দেখে বলে এ কতটা হ্যান্ডসাম আর স্মার্ট, কিন্তু সাংজি একটিবারও পেছন ঘুরে দেখে না। তখন হঠাৎ করে ডুয়ান তার সামনে চলে আসে আর ডুয়ানকে দেখে সাংজি তো অবাক হয়ে যায়, কারণ সে তো বলেছিল আজকের দিনে ডুয়ান অনেক ব্যস্ত থাকবে। দুজনে তখন এসএমএস এর থ্রু কথা বলে। সাংজি বলে তুমি তো বলেছিলে যে তোমার কাজ আছে, তাই তুমি আসতে পারবে না। ডুয়ান তখন বলে হ্যাঁ, আমি তো আমার কাজে এসেছি, কারণ এই প্রোগ্রামের চিফ গেস্ট আমি। এটা শুনে সাংজি কিছুটা অবাক হয়। পেছনের মেয়েগুলো তখনও ডুয়ানকে নিয়েই কথা বলছিল। এতে সাংজি কিছুটা জেলাস হয়ে ডুয়ানকে নিয়ে পেছনে চলে যায়। আজকে ডুয়ান সাংজির দেওয়া সেই টাইটি পরেছে। ডুয়ান তখন সাংজিকে তার টাইটি ঠিক করতে বলে। এতে সাংজি যখন তার একটু কাছে আসে তখন ডুয়ান তাকে কিস করে দেয় এবং সে নিজেই বলে এটা কি করছো, এখানে কত লোক আছে, যদি কেউ দেখে ফেলে। এতে সাংজি বলে আমি করলাম। ডুয়ান বলে হ্যাঁ, তুমি ছাড়া আর কে করবে। এরপর অ্যাওয়ার্ড সেরেমনি স্টার্ট হয়। ডুয়ান স্পিচ দেওয়ার জন্য যখন স্টেজে ওঠে তখন সাংজি তাকে দেখতে পাচ্ছিল না, কারণ তার সামনে একটি রিপোর্টার বসেছিল। তাই ডুয়ান তখন সেই রিপোর্টারকে রিকোয়েস্ট করে সে যেন একটু পাশে গিয়ে বসে, কারণ তার গার্লফ্রেন্ড তাকে দেখতে পাচ্ছে না। এটা শুনে সাংজি তখন অনেক ব্লাশ করে। এরপর সাংজির প্রজেক্টটি স্ক্রিনে প্লে করা হয়। সাংজি তার আর ডুয়ানের লাভ স্টোরি একটি অ্যানিমে মুভির মতন তৈরি করেছে, যা দেখে ডুয়ান অনেক খুশি হয়ে এক নজরে সাংজির দিকেই তাকিয়ে থাকে। তখন সাংজিকে স্টেজে ডাকা হয়। ডুয়ান সাংজিকে প্রাইজ দেয় এবং তার সঙ্গে অনেকগুলো ছবি তোলে। আর সিন এখানে কাট হয়ে 2 বছর পরের সিন দেখানো হয়।
আজকে সাংজি আর তার বান্ধবীরা গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে। সবাই তখন স্যাড ছিল, কারণ আজকের পর থেকে এরা সবাই আলাদা হয়ে যাবে। সাংজির সঙ্গে ডুয়ানও এসেছিল, যে কিনা এদের ছবি তুলে দিচ্ছিল। কলেজে পড়ার সময় উই একজনকে ভালোবেসে ফেলেছিল, আর এখন তারা ডেট করছে। উইয়ের বয়ফ্রেন্ড তখন সাংজিকে ইশারা করে সে যেন উইকে এখান থেকে পাঠায়, কারণ সে আজকে উইকে প্রপোজ করবে। এতে সাংজি উইকে বলে তুই মেকআপ ঠিক করে আয়, কারণ তোকে দেখতে খারাপ লাগছে। এরপর উই এখান থেকে চলে গেলে এরা সবাই মিলে ফুল দিয়ে একটি বড় হার্ট তৈরি করে। এরপর সাংজি উইয়ের চোখ বন্ধ করে তাকে এখানে নিয়ে আসে। তখন আমরা ডুয়ানকে দেখি, যে কিনা সাংজির পেছনে একটি ফুলের বুকে নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সারপ্রাইজটা সাংজির জন্য, উইয়ের জন্য না, কারণ আজকে ডুয়ান সাংজিকে বিয়ের জন্য প্রপোজ করবে। তখন সেখানে সাংজির বাবা, মা আর ইয়ানো চলে আসে। তারা সবাই মিলে এটা প্ল্যান করেছিল। ডুয়ান তখন বলে সরি এইভাবে হঠাৎ করে প্ল্যানিং করার জন্য। ডুয়ান তখন আরও বলে যে আমি ভাবতাম হয়তো আমি সারা জীবন এইভাবে একাই থাকবো, কিন্তু হঠাৎ করে একদিন আমার জীবনে একটি মেয়ে এলো যে কিনা নিজের থেকে বেশি আমাকে ভালোবাসে, আর আমিও তাকে অনেক ভালোবাসি। আমি কখনোই তাকে কষ্ট পেতে দেব না। এই বলে ডুয়ান তখন হাঁটু গেড়ে বসে সাংজিকে বিয়ের জন্য প্রপোজ করে। তার বাবা আর মা তখন সাংজিকে ইশারা করে সে যেন হ্যাঁ বলে দেয়। এতে সাংজি ডুয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সবাই তখন অনেক খুশি হয়ে যায়। এরপর যেটা না করলে এদের প্রপোজাল অসম্পূর্ণ থেকে যায় সেটাও করা হয়। পরের সিনে দুজনে যখন বিচের সাইডে ঘোরাঘুরি করছিল তখন ডুয়ান বলে আমারও একটি সিক্রেট আছে, তুমি কি জানতে চাও? এতে সাংজি জিজ্ঞাসা করে যে কি? ডুয়ান বলে যখন তুমি হাই স্কুলে পড়তে তখন থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। এটা শুনে সাংজিও অবাক হয়। এবার বেশ কয়েকদিন পরের সিন দেখানো হয়, এরা দুজনে বিয়ে করে নিয়েছে, আর ডুয়ানের কোম্পানিও এখন অনেক ভালো চলছে। তো দুজনের এই কিউট মুহূর্তের মধ্যে দিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। তো এখন তোমরা কমেন্ট করে জানাও ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর এটাও কমেন্ট করে জানিও যে ডুয়ানের ওপর কে কে ক্রাশ খেয়েছো। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।